এস মোটিভেশন বাংলার তরফ থেকে আমি অনন্যা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে অনেক স্বাগত। আজকে আপনাদেরকে একটি মিষ্টি প্রেমের গল্প শোনাব। লেখিকা আমার খুব প্রিয় একজন মানুষ, কেয়া চ্যাটার্জি। পুনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে গোটা আকাশটা দেখা যায়। আলাপ রেডিওটা বন্ধ করল। আজ মহালয়া। প্রতি বছরের মতো বাবা ভোরবেলা ফোন করে জাগিয়ে দিয়েছে তাকে। আকাশে এখনো রঙের আঁকিবুকি চলছে। ইউটিউবে মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে চা বানালো আলাপ। আসলে দীর্ঘ 10টা বছর সে পুনেতে রয়েছে। কলেজ, চাকরি সব এখানেই। হয়তো এখানেই থেকে যাবে বাকি জীবনটা। বাড়ি যেতে বাবা মায়ের কাছে থাকতে যে তার ইচ্ছা করে না তা নয়, কিন্তু কলকাতা মানেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাওয়া। না, যেতে চায় না আলাপ। অনুষ্ঠান শেষ হওয়ার একটু পরেই ফোন করেন মা। আলাপ হাসে। এই নিয়মের অন্যথা করে না মা। সে জানে এবার মা ছেলের কি কথোপকথন হবে। হ্যাঁ রে বাবাই, শুনলি? হ্যাঁ শুনলাম তো, পুরোটা শুনলাম। এবার আসবি তো তাহলে? কি করে যাব? অফিসের কাজগুলো কে করবে মা? তুই ছাড়া কি আর কোনো কর্মী নেই সেখানে? তা নয় মা, আগে থেকে দরখাস্ত দিতে হয়। অন্য কেউ ছুটি নিয়েছে কিনা সেটাও দেখতে হয়। অনেক হ্যাপা। এবছর তোর বন্ধুরাও আসছে কিন্তু। রবি, মলয়, নয়না, তপন, পলি আর সৃজাও। শেষ নামটায় থমকে যায় আলাপ। শ্রী আসছে? মা কেন সৃজার নামটা ওভাবে বলল? মা কি কিছু জানতো তাহলে? হাজার উৎকণ্ঠা মনের ভিতর ভিড় করে এলেও নিজেকে সংযত রেখে যতটা সম্ভব স্বাভাবিক কণ্ঠে সে বলল, ও তাই? ভালো তো। মা বলেন, তুই না এলে কি আমার ভালো লাগে বাবান? 10 বছর হয়ে গেল পুজোয় তোর মুখটাও দেখতে পাই না। মায়ের কণ্ঠ রোধ হয়ে আসে। চোখ ঝাপসা হয় আলাপেরও। কোনো মতে বলে, আচ্ছা ঠিক আছে মা, দেখছি, এখন রাখি তাহলে। কলটা কেটে দেয় দু তরফ থেকেই। নিজের উত্তরে নিজেই অবাক হয় আলাপ। এরকম ভাবে তো কখনো শেষ হয় না তাদের কথা। বারবার আলাপের উত্তরটা না থাকে। তবে এবারে কেন ও বলল দেখছি? তা কি সৃজার জন্য? একটা জমাট অন্ধকার গ্রাস করছে আলাপকে। ঘামে ভিজে যাচ্ছে তার সারা শরীর। ওরা যে হাসছে। আলাপের তীব্র আর্তনাদ ওদের হাসির রোলে চাপা পড়ে যাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে আলাপের। কেউ সাহায্য করতে আসছে না ওকে। মৃত্যু, শুধু মৃত্যুই তাকে পরিত্রাণ দিতে পারে। একটা বিকট চিৎকার করে ওঠে আলাপ। না, ফ্ল্যাটে সে একা, কেউ নেই আর। আসলে ওটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন তাকে আজীবন তাড়া করে বেড়াবে। কাল ঘুমের ওষুধটা শেষ হয়ে গিয়েছিল। ঘুমের ওষুধ ছাড়া একটা দিনও ঘুমানো সম্ভব হয় না তার পক্ষে। না হলে এই স্বপ্ন কিছুতেই ঘুমাতে দেবে না তাকে। বেডসাইড টেবিলে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে কিছুটা জল খেয়ে থিতু হলো আলাপ। মোবাইলের স্ক্রিন সময় দেখাচ্ছে রাত 4টে। ওয়াইফাই অন করে ব্রাউজ করতে শুরু করলো সে। শেষমেশ কলকাতার ফ্লাইটের টিকিটটা কেটেই ফেলল আলাপ। সপ্তমীর দিন ল্যান্ডিং। নিজের ভেতরের উত্তেজনাটা বুঝতে পারছে সে। কাজের ফাঁকে চোখ চলে যাচ্ছে অফিসের সুবিশাল কাঁচের জানলার বাইরের আকাশের দিকে। কলকাতাতেও বুঝি একই আকাশ এখন? মেঘেদের তো কোনো সীমা রেখা নেই। সে যখন তখন যেখানে খুশি ভেসে যেতে পারে। মন খারাপ হলে ভাসিয়ে দিতে পারে দুটো চোখ।
যত জ্বালা এই শুধু মানুষের। আবার সম্বিত ফেরে আলাপের। কিসব ভাবনা চিন্তায় যে নিজেকে ডুবিয়ে দিচ্ছে বারবার, তার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের কাজগুলো সব গুছিয়ে নিতে হবে। 5 দিনের ছুটি, গত 2 বছরে তার রেকর্ডে এমন টানা ছুটি একটাও নেই। 2-1বার নিয়েছে অসুস্থতার কারণে, কিন্তু তা টানা কখনো নেয়নি। কাজের ফাঁকে ভেসে উঠছে 10 বছর আগে দেখা কলকাতার রাস্তা, বন্ধুদের মুখ, পাড়ার প্যান্ডেল, লাইটিং, প্রতিবেশী, দশমীর নাচ। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে তার। ইস, এতগুলো দিন এই আনন্দগুলো মিস করে গেল সে। বন্ধুদের সাথে ফেসবুকে যোগাযোগ থাকলেও কথা বেশি বলে না আলাপ। নিজেকে গুটিয়ে রাখতেই বেশি স্বচ্ছন্দ সে। কিন্তু এতদিন পরে কেন নিজেকে উজাড় করে দিতে মন চাইছে তার? মা বাবাকে নিজের আশার কথাটা বলেনি আলাপ। সপ্তমীর সকালে একটা বিরাট সারপ্রাইজ দেওয়া হবে। প্লেনের জানলা দিয়ে সাদা মেঘ দেখতে দেখতে মায়ের মুখটা ভেসে ওঠে। ঠোঁটের কোলে হাসি খেলে যায় আলাপের। উফ, এক্সপ্রেশনটা দেখার মতো হবে। বন্ধুদের সাথেও দেখা হবে এতদিন পরে। ক্লাস 10-এর পরীক্ষা আলাপ পুনেতে এসে দেয়। নতুন স্কুল, নতুন পরিবেশ, বেশ কষ্ট হয়েছিল প্রথম। তার উপর বোর্ডিং স্কুল, মা বাবাকে ছেড়ে সেই প্রথম একা থাকা। তবু কিছুতেই ফিরে যেতে চায়নি সে কলকাতায়। কলকাতা মানেই সেই দিনটা, সেই গভীরতম ক্ষত, একটা দম বন্ধ করা পরিবেশ। নিজের মনেই নিজেকে একবার ধমক দিয়ে ওঠে, না, আর না। এবার বেরিয়ে আসতে হবে এই অন্ধকার থেকে। নতুন একটা জীবনের সন্ধানে যেতে হবে আমাকে। কলিং বেলে চাপ দিতেই ভিতর থেকে সাড়া পেল। যাচ্ছি। বাবার গলা। গত বছর লক্ষ্মী পুজোর পরে বাবা মা গিয়েছিলেন আলাপের ফ্ল্যাটে। তারপর ভিডিও কলেই কথা হয়েছে। আলাপের মনে হলো কতদিন যেন সে বাবার কণ্ঠস্বরটা শোনেনি। দরজায় হেলান দিয়ে দাঁড়ালো আলাপ। বাড়িটার কোনো পরিবর্তন হয়নি, শুধু কয়েক জায়গায় সারাই করা ছাড়া। বেহালার রাস্তাও তেমন একটা পাল্টায়নি। ট্রাম লাইন উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল মেট্রো ব্রিজ। কিন্তু পুজোর কেনাকাটার সেই কিচকিচে ভিড় একই রকম আছে। প্রাণ ভরে শ্বাস নিল আলাপ। আহ, সেই গন্ধ, সেই পরিচিত ভালোবাসার গন্ধ। দরজা খুলেই প্রায় চেঁচিয়ে উঠলেন প্রকাশবাবু। মালা, মালা, দেখে যাও কে এসছে। তুই কখন এলি বাবা? কবে এলি? জানাসনি কেন কোনো কিছু? আলাপ বাবাকে জড়িয়ে ধরে বলল, জানালে কি এই আনন্দটা পেতাম বলো? মালা ছেলেকে দেখে কেঁদে ফেলেন। চোখের জল বাঁধ মানানো ভীষণ কঠিন। আলাপ মায়ের কোলে মাথা রাখে কিছুক্ষণ। কি শান্তি এই কোলে। ব্যাগটা আনপ্যাক করতে করতে দরজায় টোকা পড়ে। আলাপ মাথা না তুলেই বলে, দরজা খোলা আছে। আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে কারা যেন লাফিয়ে পড়ে তার গায়ের ওপর। কোনো মতে মাথা তুলে চিৎকার করে বলে, ওরে ছাড় আমাকে তোরা। শোন, আজকে সবাই রেস্ট নেবে, পাড়াতেই থাকবো। কাল সকালে মানে অষ্টমীতে গোটা বেহালা ঘুরবো। পারলে সাউথের বড় পুজোগুলোও দেখে নেব। নবমীর দিন চলে যাব নর্থে। দশমীতে দমদম ঘুরে। রবির কাঁধে হাত রেখে তাকে থামালো পলি। ভাই, 3 দিনের মধ্যে তুই প্ল্যানটা ভালোই কষেছিস, কিন্তু হবে না, বিশ্বাস কর, কিছুতেই হবে না। আর এত কিছু দেখতে গেলে পাড়ায় সময় দেবো কিভাবে? তার চেয়ে বরং সকালে সবাই মিলে বেরোবো, সন্ধ্যের মধ্যে ফিরে এসে পাড়ায় জমে যাব। আফটার অল উদ্দেশ্যটা তো একটাই বল, একসাথে অনেকটা সময় কাটানো, তাই না? মলয় বলে উঠল, সো মাচ টু ডু অ্যান্ড সো লেস টাইম ইন হ্যান্ড। পলি হেসে বলল, বেস্ট পার্ট কি বলতো? আমাদের গ্রুপটা এই বছর কমপ্লিট। তোকে ছাড়া একদম ভালো লাগতো না রে আলাপ।
আড্ডা জমেছে আলাপের বাড়ির ছাদে। এক কোণে বসে আলাপ এক মনে ওদের কথা শুনছে। ওর মনে হচ্ছে যেন সিনেমা চলছে, এত সুন্দর মুহূর্তগুলো সত্যিই ঘটছে, বিশ্বাসই হচ্ছে না তার। হঠাৎ আলাপ বলল, এই সৃজা আসেনি এখনো? নয়না বলল, আরে ভুলেই গেছিলাম, সৃজা টেক্সট করেছে, ও এইমাত্র ফিরল, ফ্রেশ হয়ে বিকেলে মণ্ডপে আসবে। তপন বলল, বাহ, তাহলে তো ভালোই হলো, সৃজা চলে এলে সবাই মিলে বসেই প্ল্যানটা করা যাবে। আলাপের ভেতরটা কেমন উথাল পাথাল করে উঠল। এতদিন পরে সৃজার সাথে দেখা হচ্ছে, সেই সৃজা তার বেস্ট ফ্রেন্ড প্রথম প্রেম। যদিও প্রেমের কথাটা বলা হয়ে ওঠেনি দুজনের কারোরই। আজ সেই সৃজার চোখে চোখ রাখবে আলাপ। কি বলবে? সৃজা যদি জিজ্ঞাসা করে কেন এতদিন খোঁজ নেয়নি তার, কেন তাকে ছেড়ে চলে গেছিল, কি উত্তর দেবে আলাপ? বন্ধুদের হুল্লোড়ের আড়ালে নিজের উৎকণ্ঠা চেপে রাখার চেষ্টা করল আলাপ। যা হবে দেখা যাবে, আপাতত অপেক্ষা সন্ধ্যার। আড্ডা জমেছে ক্লাবে। স্কুলের বন্ধুবান্ধব ছাড়াও জড়ো হয়েছে আরও কিছু পাড়ার বন্ধু। ঢাক কাসরের তালে তালে তাল রেখে সন্ধ্যা আরতি চলছে, দুলছে পঞ্চপ্রদীপ। হঠাৎ কে যেন পিছন থেকে চোখ চেপে ধরল আলাপের। সেই হাতে হাত রেখে শিহরণ খেলে গেল আলাপের শরীরে। অস্ফুটে বলল, সৃজা। চোখের সামনে নেমে এলো এক ঢাল চুল, কাজল আঁকা দীঘল চোখ, শ্যামলা মুখটা বুকের ভেতর যেন মোলায়েম পরশ দিয়ে চলে গেল। সৃজার আগমনে সকলে হৈ হৈ করে উঠল। আড্ডা শুরু হলো আরও রমরমিয়ে। পরের দিনের প্ল্যান হলো সকাল সকাল ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়ল সবাই। তপনের কাকার 7 সিটার গাড়িটা নিয়ে যাওয়া হবে ড্রাইভার সমেত। একে একে দেখা হলো নতুন দল, এসবি পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী সহ আরও বেশ কিছু প্যান্ডেল। রেস্তোরাঁয় লাইন দিয়ে বিরিয়ানি খেতে গিয়ে বিকেল হয়ে গেল। গাড়িতে সৃজা বারবার আলাপের পাশে বসেছে। সৃজার চুল উড়ে এসেছে আলাপের মুখে। দুজনের হাত ছুঁয়েছে পরস্পরের হাত। আলাপ বারবার সৃজার মুখের দিকে চেয়ে বুঝতে চেয়েছে ওর মনের কথা। কাল থেকে আজ পর্যন্ত তেমন কোনো কথা হয়নি সৃজার সাথে। খুব অভিমান করেছে হয়তো। নিজে থেকেও তো কথা বলল না। শাড়ি পরেছে সৃজা, আলাপও পরেছে সৃজার প্রিয় কচি কলাপাতা রঙের শার্ট। সৃজা কি লক্ষ্য করেছে সেটা? সব প্যান্ডেলে ওরা গ্রুপি তুলছে। যদিও আলাপের ভীষণ ইচ্ছা ছিল সৃজার সাথে অন্তত একটা সেলফি তোলার। অষ্টমীর অঞ্জলিটাও ওর পাশে দাঁড়িয়ে দেওয়া হলো না। আলাপের বুকের ভেতরটা তোল পার করছে সৃজার সাথে কয়েকটা মুহূর্ত একান্তে কথা বলার জন্য। সন্ধি পুজোর মুহূর্তটা বেশ অন্যরকম। অন্যান্য বছর বেশ রাত করে সন্ধি পুজো হয়, এবার সন্ধে বেলা হচ্ছে। ধূপধুনোর গন্ধে চারিদিক ম ম করছে। আবছা হয়ে আছে আশপাশ, শুধু অদ্ভুতভাবে তার মধ্যে প্রস্ফুটিত হয়ে আছে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী অবয়বটি। হঠাৎ চোখ আটকে গেল আলাপের। মণ্ডপের সিঁড়ি বেয়ে পঞ্চপ্রদীপ হাতে নেমে আসছে কে? সৃজা। কি সুন্দর লাগছে ওকে। লাল পাড় সাদা শাড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে অভয়দানের হাসি। আলাপের চোখ ভেসে উঠল সেই ক্লাস 9-এর স্কার্ট টপ পরা, দুপাশে বেনি ঝোলানো মেয়েটার কথা। সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? নয়না বলে বসল, আমি একটা ব্যাপার নোটিস করছি। সবাই সব প্রশ্ন চোখে তাকালো নয়নার দিকে। নয়না বলল, সৃজা আর আলাপ তোরা এক সময় ছিলি বেস্ট ফ্রেন্ড। তোদের কোনোভাবেই আলাদা করা যেত না। আর এই দুদিনে তোদের দুজনকে একটা সিঙ্গেল কথা খরচও করতে দেখলাম না। হোয়াটস দ্য ম্যাটার? আলাপ শ্রাগ করে, ওই তো পাত্তা দিচ্ছে না আমায়।
সৃজা মোবাইলে টাইপ করতে করতে চোখ না তুলেই বলে, নয়না ওকে বলে দে 10 বছর ধরে ইগনোর করলে পাল্টা ইগনোরেন্সটাও ওকেই পেতে হবে। সব ঢিলেরই পাটকেল তো থাকেই। সৃজা উঠে চলে যায়। নয়না আলাপের দিকে তাকিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ ইশারা করে। আলাপ উঠে গিয়ে সৃজার হাত ধরে ফেলে। শূন্যে মোবাইলটা তুলে ধরে এক প্রকার জোর করেই একটা সেলফিও তোলে। কানে কানে ফিসফিস করে বলে, কিরে খুব রেগে আছিস? একটাও কথা বলবি না আমার সাথে? তাকাবিও না আমার দিকে? সৃজা দেখল আলাপ সকালবেলার শার্টটা এখনো ছাড়েনি। কচি কলাপাতা রং ওর ভীষণ প্রিয় রং। আলাপের এখনো মনে আছে। চল চল তাড়াতাড়ি চল, আজকে হেভি মেনু পাড়াতে। ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, লাউ চিংড়ি, মাটন, আনারসের চাটনি। বিকেলে বাংলা ব্যান্ডের ফাংশন। উফ, নবমীটা জমে জমজমাট। রবির কথার রেশ টেনে পলি বলে ওঠে, সত্যি রে, কতদিন বাড়ির খাবার খাওয়া হয়নি বল? হ্যাঁ রে, রোজ পিজির খাবার খেতে খেতে আর ভালো লাগে না। পলি বলল। নয়না আজ একটু চুপচাপ। এদিকে সৃজা কারোর সাথে চ্যাটিং চালিয়েই যাচ্ছে। আলাপ আর চোখে ব্যাপারটা দেখেও কিছু বলে না। তপন যেন ওর মনের কথাটাই অকপটে বলে ফেলল, কার সাথেও তো গপ্প করছিস রে সৃজা? সৃজা চোখ নাচিয়ে বলে, সাসপেন্স হ্যাজ বস, সাসপেন্স। তপন ঠোঁট উল্টায়। রবি হাত উল্টে বলে, সবার কেউ না কেউ জুটে গেল, শুধু আমি আর আলাপি যে একা থেকে গেলাম। চল ভাই, আজ রাতে একটা সিনেমা দেখে আসি। পলি বলে, কি সিনেমা রে? আমিও দেখব। আলাপ হেসে ফেলে। রবি বলে, ওসব আমাদের সিনেমা, তোরা ওসব বুঝবি না। সৃজা ফোনটা ব্যাগে চালান করে এবার মুখ খোলে। মোটেও আলাপ তোদের সঙ্গে যাবে না, ওসব ফালতু সিনেমাও দেখবে না। আর শোন, তোর সাথে কেউ যদি 10 মিনিট কাটায়, সে বুঝে যাবে যে তুই একটা হ্যাংলা থেরিয়াম। তোকে বিয়ে করলে তার গোটা জীবনটা রান্নাঘরেই কেটে যাবে। মাথার মধ্যে এত খাবার রাখলে মেয়ের ভাবনা রাখবি কোথায় বলতো? রবি হাসে। খাওয়াই তো জীবন রে পাগলি, খাওয়াই তো জীবন। এবার নয়না হেসে ফেলে বলে, সত্যি শ্রী, তুই এখনো আলাপকে আগলে যাবি? ও কি তোর সেই টিনেজ বন্ধুটা আছে এখনো? লেট হিম গ্রো আপ ডিয়ার। সৃজা অপ্রস্তুত হয়ে পড়ল। আলাপের প্রতি ওর সেই অধিকার বোধটা হঠাৎ যে কিভাবে আগলে ঠেলে বেরিয়ে এলো, সেটাই ও বুঝতে পারল না। আলাপের দিকে আর চোখে চেয়ে দেখল। অল্প অল্প হাসছে। ভীষণ লজ্জা লাগছে সৃজার। ইস, কেন যে নিজেকে সামলাতে পারলাম না। গাড়ি ছুটতে থাকে জ্যাম ঠেলে। ওদের নবমী প্ল্যান সর্টেড। এবার পালা ব্যাগ গোছানোর। দশমীর পর যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার। ড্রাম, বেস গিটার, সিনথেসাইজারের আওয়াজে গম গম করছে গোটা পাড়া। পাড়ার একজন ভদ্রলোক এসে রবিকে ধরলেন। হ্যাঁ রে, এসব ভূতের কীর্তনের জোগাড় তোরা কোথা থেকে করলি? সাংস্কৃতিক অনুষ্ঠানের কি হলো? পাড়ায় এতগুলো ছেলে মেয়ে, তোরা কি কিছুই পারফর্ম করবি না? রবি মাথা চুলকাতে লাগলো। কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলল, করবো তো কাকু, কাল ভাসানে যা নাচবো না সবাই মিলে, দেখবে শুধু। ভদ্রলোক বোধ হয় এমন উত্তরে খুশি হলেন না। হতভাগা বিটকেল ছেলে বলে মারতে উঠলেন রবিকে। মলয় আর পলি গিয়ে পরিস্থিতিটা সামাল দিল। করবো তো কাকু, আমি আর তপন গান গাইব। সৃজা, নয়না ওরা নাচ করবে, আবৃত্তিও করবে। আরও কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে নেব আমরা, আরও কয়েকজন মিলে। তুমি কোনো চিন্তা করো না, বরণ শেষ হওয়ার আগে একটা জমাটি অনুষ্ঠান হয়ে যাবে। পলির আশ্বাস বাণীতে ভদ্রলোক শান্ত হয়ে চলে গেলেন। ওরা দুজন রবিকে নিয়ে পড়ল। এত কিছুর মধ্যেও সৃজার মনটা ভীষণ খচখচ করছে। আলাপ কিছুক্ষণের জন্য এসেছিল। এত শব্দ ওর ভালো লাগে না বলে আবার ফিরে গেছে ঘরে। তবু অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে সৃজার। মনে হচ্ছে
একবার আলাপের কাছে ওর যাওয়াটা উচিত। বারবার মনে পড়ছে 10 বছর আগের সেই পুজোর কথা। দশমীর দিন সকালে বাবার কলিগদের পরিবারের সাথে পুজোর ছুটি কাটাতে পুরী চলে গিয়েছিল ওরা। আলাপকে ফেলে যেতে খুব কষ্ট হচ্ছিল সেদিন। 7 দিন পর ফিরে এলেও আর কোনোদিন দেখা হয়নি ওদের দুজনের। শুনেছিল আলাপকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় আলাপকে উদ্ধার করা হয়েছিল একটা পুকুরের পাশে। কি হয়েছিল তা মা বাবাকে 1000বার জিজ্ঞাসা করেও আর উত্তর পায়নি। যখনই ভাবার চেষ্টা করত, আলাপের রক্তাক্ত শরীরের দৃশ্যটা গা হাত পা শিরশির করে উঠত সৃজার। ভাবতে পারত না আর। বেশ কিছুদিন পর শুনল আলাপকে ওরা পুনেতে রেখে এসেছে। বোর্ডিং স্কুলের ওখানে ওর পিসি আছে। প্রয়োজনে তিনিই দেখবেন ওকে। আলাপ আর ফিরে আসেনি। ইন্টারনেটে স্কুলের ফোন নাম্বার খুঁজে বের করে বেশ কয়েকবার ফোনও করেছিল সৃজা। আলাপ ফোন কানে তুলেও কথা বলেনি। পাগল পাগল লাগতো ওর। তারপর একদিন ফেসবুকে খুঁজে পেল আলাপকে। ওরা দুজনেই তখন কলেজে। আবেগের বশে মেসেঞ্জারে পিং করে বসে, আলাপ কেমন আছিস রে, চিনতে পারছিস আমায়? আলাপ সেদিন উত্তরটা দেয়নি মেসেঞ্জারে। সৃজার ভেতরটা পুড়ে যায় ভেতরে ভেতরে। আলাপ একটি বারের জন্য কথা বলল না। এই ওর বন্ধুত্ব, এই ওর ভালোবাসা। গিটারের ঝংকারে হই হই করে উঠল সবাই। সৃজার চমক ভাঙল। না, অনেকক্ষণ হয়ে গেল, পুরনো রাগ পুষে রেখে লাভ নেই। অনেক ইগনোর তো করা হয়েছে ছেলেটাকে। সৃজা হাঁটা লাগায় আরাপের বাড়ির দিকে। বাড়ির সামনেই পেয়ে গেল মালাকে। দরজায় তালা লাগিয়ে সে তখন মণ্ডপের দিকেই আসছিল। সৃজাকে দেখে দাঁড়িয়ে পড়ে। সৃজা জিজ্ঞাসা করে, মৌমা, আলাপ কোথায় গো? সৃজার আদরের ডাকে হাসি খেলে যায় মালার ঠোঁটে। সৃজার চিবুকে আঙুল ছুঁয়ে চুমু খেয়ে বলে, দেখ না, মাথা যন্ত্রণা করছে বলে ঘরে শুয়ে আছে। তুই যাবি? নে নে, চাবিটা নিয়ে তাহলে। সৃজা তালা খুলে ঘরে ঢোকে, আলগাভাবে ভেজিয়ে দেয় দরজাটা। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আলাপের ঘর দোতলায়। ঘরের কাছে এসে আলতো ঠেলা দেয় দরজায়। দরজা খোলাই ছিল। সৃজা ঘরে ঢুকেই চমকে যায়। সারা ঘরে এলোমেলো করে ছড়ানো জামা কাপড়। ট্রলি ব্যাগ খুলে কি যেন একটা খুঁজে চলেছে আলাপ। সৃজাকে দেখেও গুরুত্ব দেয় না। পাগলের মতো খুঁজে চলেছে সে। সারা শরীরটা ঘামে ভিজে গেছে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। ভীষণ অস্থির দেখাচ্ছে আলাপকে। সৃজা কাছে এসে বসে। কি হয়েছে আলাপ, কিছু খুঁজছিস? আলাপ ওর দিকে না তাকিয়েই উত্তর দেয়, কিচ্ছু না। তাহলে এরকম করছিস কেন? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। খুঁজতে খুঁজতে কিছু একটা পেয়ে যায় আলাপ। সেটা হাতে নিয়ে ছুটে যায় টেবিলে রাখা জলের বোতলটা নিতে। সৃজার সামনে এসে দাঁড়ায়। দেখি কি তোর হাতে? সৃজার প্রশ্নে আলাপ হিংস্র হয়ে ওঠে। বললাম না, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। সরে যা বলছি। সৃজা জোর করে ছিনিয়ে নেয় জিনিসটা আলাপের হাত থেকে। নাম দেখেই বুঝতে পারে ঘুমের ওষুধ। অবাক চোখে তাকায় সে বন্ধুর দিকে। তুই তুই ঘুমের ওষুধ খাচ্ছিস আলাপ? কবে থেকে রে? অনেক দিন। দে ওটা, ওটা না খেলে আমি ঘুমাতে পারবো না। এটা ডাক্তারের প্রেসক্রাইব করা তো। প্রেসক্রিপশন দেখা, তারপর আমি তোকে খেতে দেবো। ঝামেলা পারাস না তুই শ্রী। সৃজার কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়েও পারে না আলাপ। ওর নিঃশ্বাস ঘন হতে থাকে, মাথার রগ ফুলছে। এবার চিৎকার করে উঠে ও বলে, তুই বুঝতে পারছিস না শ্রী, আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমি ঘুমাতে চাই রে। আমি আর পারছি না এই কষ্ট নিয়ে থাকতে। আমি বাঁচতে চাই শ্রী। আলাপ কেঁদে ফেলে। মাথায় হাত দিয়ে বসে পড়ে খাটের ওপর। সৃজা পাশে এসে বসে এক হাতে জড়িয়ে ধরে ওকে। ধীরে ধীরে বলে, তোর সব কথা শুনবো আমি। শুনবো বলেই তো কবে থেকে অপেক্ষা করে আছি তোর জন্য। বল আমায়, কি কষ্ট তোর? কেন চলে গেছিলি? বল না রে।
10 বছর আগের এক দশমীর সন্ধ্যা। আলাপের বয়স তখন 14, ক্লাস 9। সে বছর প্রকাশবাবুকে অফিসের কাজে বোকারো যেতে হয়েছে। সৃজাও চলে গেছে পুরী। অতএব বাড়িতে শুধু মালা আর আলাপ। অন্য বন্ধুরা থাকলেও সৃজা না থাকলে আলাপের একটু একাই লাগে। তাই হঠাৎ আড্ডা ছেড়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল এদিক ওদিক ঘুরতে। মণ্ডপে তখন বরণ চলছে, মা ব্যস্ত সিঁদুর খেলায়। আশেপাশের মণ্ডপগুলির প্রতিমা দেখে তাড়াতাড়ি ফেরার উদ্দেশ্যে শর্টকাটে পিছনের দিকের রাস্তা ধরে সাইকেল চালাচ্ছিল আলাপ। হঠাৎ একটা আর্তনাদ কানে আসতেই ব্রেক কষে এদিক ওদিক তাকায় আলাপ। ঢাক আর কাসরের শব্দে ঠিকমতো ঠাহর করতে পারে না ঠিক কোন দিক থেকে আওয়াজটা এলো। আবার প্যাডেলে চাপ দিতে যাবে এমন সময় ভেসে আসে শব্দটা। এবার আলাপ বুঝতে পারল শব্দটা আসছে পুকুর পাড়ের ঝোপ থেকে। এদিক ওদিক তাকিয়ে একটা আধলা ইট তুলে এগোতে লাগলো আলাপ। কিছুটা যেতেই বুঝতে পারল কয়েকজন মাটির ওপর উপুর হয়ে শুয়ে রয়েছে। সন্দিগ্ধ হয়ে গলা তোলে আলাপ, কে কে ওখানে? উপুর হওয়া লোকটা পিছন ফিরতেই আলাপের বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পিটাতে শুরু করলো। আবছা আলোয় দেখতে পায় মাটিতে শুয়ে আছে একটি মেয়ে। আরও দুজন চেপে রেখেছে তার হাত আর পা। প্রচণ্ড ঘেন্নায় হাতের ইটটা ছুঁড়ে মারে আলাপ লোকগুলোর দিকে। একজনের মাথায় লাগে, সে আর্তনাদ করে ওঠে। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই সুযোগে মেয়েটি উঠে দাঁড়ায়। আলাপ তাকে টেনে এনে জিজ্ঞাসা করে, দিদি তুমি সাইকেল চালাতে পারো তো? মেয়েটি যন্ত্রের মতো ঘাড় নাড়ে। আলাপ তার হাতে নিজের সাইকেলের চাবিটা দিয়ে বলে, পালাও দিদি, যত দূর মন চায় তুমি পালিয়ে যাও। মেয়েটি সাইকেল নিয়ে ছুট লাগায়, বারবার পিছন দিকে ফিরে তাকাতে থাকে। আলাপ হাতের ইশারায় তাকে অনেক দূর চলে যেতে বলে। মেয়েটি চোখের আড়াল হলে সুযোগ বুঝে পালাতে যায়, কিন্তু সামনে এসে দাঁড়ায় একটি লোক। লোকটা চাপটে ধরে আলাপকে। নিজের থেকে বেশি শক্তিশালী জানোয়ারটার সাথে ধস্তাধস্তি করেও পারে না আলাপ। হাত দুটো পিছমোড়া করে নিয়ে যায় সেই পুকুরের ঝোপে। অন্ধকারে একজন ওর চুলের মুঠি টেনে ধরে বলে, খুব হিরো হওয়ার শখ তোমার, তাই না? ঠিক আছে, মেয়েটা চলে গেছে তো কি হয়েছে, তুই তো আছিস। আলাপ বুঝতে পারে কেউ একজন টেনে হিচড়ে খুলছে তার প্যান্ট। অসহ্য যন্ত্রণায় গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। ঢাকের গগনভেদী শব্দে তার আর্তনাদ কারোর কর্ণগোচর হয় না। গলা বুঝে আসে আলাপের। কোনো মতে বলে, দে রেপড মি সৃজা। সোজা হয়ে হাঁটতে পারতাম না রে, খুব কষ্ট হতো। বাবা মা ব্লাডের জন্য চারিদিকে ছোটাছুটি করত, থানায় যেত রোজ। লোকগুলোকে ওরা খুঁজে পায়নি, আর পাবেই বা কী করে? আমি তো ওদের মুখই দেখতে পাইনি, বয়ানি বা দেব কী করে? কথা বলতে পারিনি কতদিন। আমি আর এখানেই থাকতে চাইনি, কারোর সাথে যোগাযোগ রাখতে চাইনি। আমার বাঁচার ইচ্ছাটাই চলে গিয়েছিল। আমার ইচ্ছে করে না শ্রী, বাঁচতে ইচ্ছা করে না। সৃজা হাঁটুতে মুখ গুজে কাঁদছে। আলাপ এক গ্লাস জল এগিয়ে দেয় ওর দিকে। সৃজা জল খেয়ে কিছুটা থিতু হয়। আলাপ হাত পাতে, প্লিজ ওষুধটা দে শ্রী, ওটা ছাড়া আমি ঘুমাতে পারবো না। এত শব্দ আমার সহ্য হচ্ছে না রে, ওষুধটা না খেলে ওরা আবার ফিরে আসবে। ওদের হাসি আমার কানে আসবে, সেই যন্ত্রণাটা ফিরে আসবে, ওই অন্ধকারটা গিলে খেতে আসবে আমায়। প্লিজ দে শ্রী, ওষুধটা দে। আলাপ ওষুধটা নিতে যায়। সৃজা আবার সরিয়ে নেয় হাত, মাথা নেড়ে বলে, আজ তুই ওষুধ খাবি না, আমার কাছে আয় আলাপ, তোর মাথায় আমি হাত বুলিয়ে দিই। দেখ, আজ তোর ওষুধ ছাড়াই ঘুম আসবে। ঘরের আলো নিভিয়ে দেয় সৃজা, জড়িয়ে ধরে আলাপকে। বিছানায় শুইয়ে বিলি কাটতে থাকে আলাপের চুলে। আলাপ অস্থির হয়ে ওঠে, ছটফট করে। সৃজা ধীরে ধীরে চুম্বন এঁকে দেয় আলাপের গালে, কপালে, চোখের পাতায় এবং সবশেষে ঠোঁটে। আলাপ দুহাতে জড়িয়ে ধরে ওর প্রেমকে, বুকের মাঝে লুকিয়ে নেয় ও স্ত্রীকে। তার চুলে মুখ ডুবিয়ে পরম তৃপ্তির ঘ্রাণ নেয়।
সৃজার স্পর্শ তার ভেতরের ঝড়কে শান্ত করে দেয়। এই স্পর্শ কামের নয়, প্রেমের, নির্ভরতার, আশ্বাসের। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আলাপ। ওর বুকের ওঠানামার ছন্দ পাল্টে যায়। সৃজা সাবধানে নিজেকে ছাড়িয়ে নেয় ওর বাহুবন্ধনী থেকে। গায়ে টেনে দেয় চাদর। বালিশের পাশে রাখা মোবাইলটা নিয়ে সাইলেন্ট করতে গিয়ে দেখে ফোনের ওয়ালপেপারে তার নিজের ছবি। দ্রুত হাতে ফোন গ্যালারিতে ঢোকে, নিঃশব্দে ডুকরে ওঠে আর একবার। আলাপের ফোনের গ্যালারিতে ভর্তি শুধু সৃজার ছবি, সবকটা ফেসবুক থেকে ডাউনলোড করা। পিছন ফিরে আর একবার দেখে নেয়। নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ছেলেটা। দরজা ভেজিয়ে সিঁড়ি ভেঙে নেমেই মুখোমুখি হয় মালার। এমন আগোছালো অবস্থায় মৌমার সামনে দাঁড়াতে একটু লজ্জিত বোধ করে সে। ধীরে ধীরে বলে, মৌমা, আলাপ ঘুমিয়ে পড়েছে। অল্প হেসে ঘাড় নাড়েন মালা। ছেলের মাথা ব্যথা হচ্ছে বলে ওষুধ দিতে গিয়েছিলেন মানুষটা, কিন্তু উপরে উঠে গিয়ে বোঝেন তার উপস্থিতি নিতান্তই অপ্রয়োজনীয়। তখন মুহূর্তটা শুধু ওদের দুজনের। পায়ে পায়ে দরজার কাছে এগিয়ে গিয়েও ফিরে আসে সৃজা। মালার কাছে তার মৌমাকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। মালাও নিজেকে সামলাতে পারেন না, চোখ ভরে ওঠে জলে। সৃজার মাথায় হাত বোলাতে বোলাতে তার মনে পড়ে আলাপকে বোর্ডিং স্কুলে দিয়ে আসার পরে সৃজা এসেছিল তার বাড়িতে। আলাপের ফাঁকা ঘরে গিয়ে ঠিক এইভাবেই কেঁদেছিল সেদিন। পুজো মণ্ডপ ঢাকের আওয়াজে মাতোয়ারা হয়ে ওঠে। ঢাকের আওয়াজে ঘুম ভাঙল আলাপের পরের দিন। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা বাজে। এর সঙ্গে মনে পড়ে গেল আগের রাতের ঘটনাগুলো। মনের ভিতর এক অন্যরকম ভালো লাগা ছড়িয়ে গেল ওর। এলোমেলোভাবে চুলে আঙুল চালিয়ে ছুঁতে চাইল সৃজার হাত। নিজের জামায় মুখ ডুবিয়ে গন্ধ নিতে চাইল সৃজার চুলের। বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। কি সুন্দর মুহূর্তগুলো, তাই না? এত সুন্দর হয় যা বাকি সব অসুন্দরকে ছাপিয়ে যেতে পারে। সব অন্ধকারকে গিলে ফেলে আলোর ছটায় ভরিয়ে দিতে পারে আলাপের আগামী জীবন। আলাপের ঠোঁটে এলো অন্যরকম এক হাসি। এভাবেও কি কখনো হেসেছে সে? ফোনটা ভাইব্রেট করলো। সৃজার মেসেজ, মহারাজের ঘুম কি ভেঙেছে? ফ্রেশ হয়ে চলে আয় আমাদের বাড়িতে, মা লুচি আলুর দম বানিয়েছে। হাসিটা দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ল আলাপের অন্তরে। মালা দরজা ঠেলে ঢোকে ঘরে। আলাপ তখন মোবাইলে ব্যস্ত। ঠিক কি উত্তর দেবে বুঝতে পারছে না। বার কয়েক ব্যাকস্পেস ঠুকে ছোট্ট করে উত্তর দিল, আমি আসছি। মালা ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছিস বাবান? আলাপ সহাস্যে তাকিয়ে মায়ের দিকে বলে, খুব ভালো মা। ছেলেকে আদর করতে করতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মালা। সৃজাদের বাড়ির একটা স্পেশালিটি আছে। সারা দিন ওদের বাড়ির দ্বার অবারিত। নিচের তলা ভাড়া দেওয়া, দরজা খোলাই থাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই 2তলা 3তলা জুড়ে সৃজা আর ওর কাকুর পরিবার। 2 ভাই একসাথেই থাকেন। এখন এরকম পরিবার আর দেখা যায় না। আলাপ 2তলায় উঠে জুতো খুলতে খুলতে শুনতে পায় একজনের কণ্ঠস্বর, উমা, ও দিদি ভাই, টুকু, আলাপ এসেছে। কেমন আছিস বাবান? একসময় এ বাড়িটাই তার ছিল সেকেন্ড হোম। তবু কেমন একটা অস্বস্তি হচ্ছে আজ। আলাপ হেসে ঘাড় নাড়ে, প্রণাম করে বলে, ভালো। তোমরা ভালো আছো তো? রান্নাঘর থেকে দীপা এসে দাঁড়ান। অভিমানী গলায় বলেন, হ্যাঁ, বন্ধু না ডাকলে তো আর এ বাড়িতে আসা যায় না, তাই না? রাঙামার সাথে দেখাটাও করা যায় না। আলাপ হাসে, বোঝে যে প্রণাম করার আগে এই মানুষটাকে জড়িয়ে ধরে অভিমান ভাঙাতে হবে। দীপার কাঁধে মাথা রেখে বলে, তুমিও আমার উপর রাগ করে থাকবে রাঙামা? দীপা হেসে চুল ঘেটে দেয় ওর, বলে, তোর উপর রাগ করে কি থাকা যায় রে বোকা? হ্যাঁ রে, একটুও মনে পড়েনি আমাদের? আজ টুকু ডাকলো তাই জন্য আমাদের বাড়ি এলি। এই 3 দিনে একবারও দেখা করলি না। আলাপ মাথা নিচু করে থাকে, কি বলবে বুঝতে পারে না। তার অনুপস্থিতি যে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছে তা ভাবতেই পারছে না সে। সে কি এতটাও গুরুত্বপূর্ণ, নাকি অনুপস্থিত থাকার জন্যই গুরুত্বটা বেড়ে গেছে? দীপা আরও কিছু বলতো, বাদ সাধল সৃজা,
মাকে থামিয়ে ফোড়ন কেটে বলে, বন্ধুরটাকে আসেনি মাম্মা, আলুর দমের গন্ধে গন্ধে এসেছে। শিল্পী রে রে করে ওঠে, এই বদমাস, ছেলেটাকে নিমন্ত্রণ করে এখন লেকপুল হচ্ছে। নেহাত ছেলেটা শান্তশিষ্ট, তাই কিছু বলে না। আলাপ চেয়ারে বসতে বসতে বলে, দাও না কাম্মা, কানটা টেনে ছিঁড়ে দাও। সৃজা মৃদু হেসে রান্নাঘরে ঢুকে যায়। খেতে বসে নানান কথায় ভরে ওঠে ডাইনিং টেবিল। সৃজার পরিবার খুব সচেতনভাবে এড়িয়ে যায় পুরনো কথাগুলো, যাতে আলাপের কোনো রকম অস্বস্তি না হয়। সৃজার বারবার মনে পড়ে যাচ্ছিল স্কুলের টিফিন ভাগ করে খাবার দিনগুলো। অনেক সময় নিজের হোমওয়ার্ক আলাপকে দিয়ে করিয়ে নিত টিফিন টাইমে। সেই ফাঁকে নিজে খেতে খেতে আলাপকেও খাইয়ে দিত। অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে ওর। আলাপের দিকে তাকালে বুঝতে পারে আলাপও ওর দিকে একইভাবে তাকাচ্ছে। ক্যাসারেল থেকে একটা লুচি তোলে সৃজা। দীপা বলেন, আলাপকেও দুটো দে। আলাপ মাথা নাড়ে, না রাঙামা, অনেকগুলো খেয়ে ফেলেছি। দীপা আবার ফিরে যায় রান্নাঘরে। সৃজা আলাপের পাতে দুটো লুচি রেখে চলে যায় নিজের ঘরে। আলাপ অবাক হয়ে তাকায় ওর মুখের দিকে। মেয়েটাকে বোঝা ভারী মুশকিল কাজ। কিছুক্ষণ পর সৃজা হাঁক পারে পাশের ঘর থেকে, আলাপ, তোর হয়ে গেলে একবার এই ঘরে আসিস কিন্তু। 10 বছর আগেও এই ব্যাপারটা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু আজ খুব ইতস্তত করছে আলাপ। দীপার দিকে তাকায় একবার, হয়তো বোঝার চেষ্টা করে রাঙামার মনের কথা। দীপা হয়তো কিছু বোঝেন, হেসে বলেন, যা না, ঘরে যা, তবে একটা চেয়ার নিয়ে যা বাবা, ওর ঘরে কিন্তু বসার জায়গা নেই। এত জামা কাপড় এনেছে ব্যাঙ্গালোর থেকে, এখানে এসে একটাও মহারানীর পছন্দ হচ্ছে না। আমার আলমারি খালি করলো শেষে, এখন প্যাকিং করছে আর ইস্ত্রি করছে। যা গিয়ে গল্প কর। আলাপ ঘরে ঢুকেই নাক কুচকায়, এটা ঘর না বাথরুম, এখনো গুছিয়ে রাখতে শিখলি না তুই? সৃজা মোবাইলে টাইপ করতে করতে বলে, ওই জন্যই তো তোকে ডেকেছি রে, গুছিয়ে দে। আমার বইই গেছে তোর ব্যাগ গোছাতে। মুখে বললেও বিছানায় পড়ে থাকা জামা কাপড়গুলো গোছাতে শুরু করলো আলাপ। ফোনের টাইপিংয়ের শব্দে একটু বিরক্ত হয় আলাপ। সৃজা এতক্ষণ লক্ষ্য করেনি আলাপের হাতে একটা ব্যাগ। এখন দেখে বলে, কিরে, তোর হাতে ওটা কি বলতো? আলাপ বিছানায় ব্যাগটা রেখে বলে, তোর জন্য এনেছি, সময় পেলে দেখিস। তুই বোধহয় এখন খুব ব্যস্ত, আমি আসি। দরজার দিকে এগিয়ে যায় আলাপ। সৃজার এই চ্যাটিংয়ের গোপনীয়তাটা ওর কাছে খুব বিরক্তিকর আর বেদনাদায়ক। মনে হয় যেন ওর স্ত্রী ওর কাছ থেকে কিছু লুকাচ্ছে, যেন স্ত্রী অন্য কারোর হয়ে গিয়েছে। আলাপের হাত টেনে ধরে সৃজা, গাল দুটো জোরে টিপে ধরে বলে, পকেট ভর্তি রাগ তো খুব ছেলের, সব রাগ আমার ওপর, তাই না? একটা কাজে ডেকেছি তো নাকি তোকে? আলাপকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সৃজা। মণ্ডপে প্রতিমা বরণের হিড়িক লেগে গেছে। আলাপ বারবার ঘড়ি দেখছে আর সৃজাকে ইশারা করছে। সৃজা ততবার মোবাইল দেখে আশ্বাস দিচ্ছে ওকে। হঠাৎ মোড়ের মাথায় এক অপরিচিত মুখের আগমন ঘটল। সৃজা আলাপের দিকে তাকালে এগিয়ে গেল আগন্তুকের দিকে। সৃজা ছুটে গেল নয়নার বাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যে নয়নাকে টেনে নিয়ে এলো মণ্ডপের সামনে। আগন্তুকও ততক্ষণে আলাপের সাথে এসে পৌঁছেছে। ছেলেটিকে দেখে নয়না চমকে ওঠে। পরাগ, তুমি এখানে? এগুলো তুই কি করেছিস শ্রী? তার মানে তুই এতদিন ওর সাথে চ্যাট করছিলি? নয়না রাগ দেখিয়ে ঘরে যেতে চায়। সৃজা পথ আগলে দাঁড়ায়, এত রাগ ভালো না নয়না, যা সব মিটমাট করে নে। পরাগদা অনেক ঝামেলার সামলে কলকাতা এসেছে। ততক্ষণে ওদের কাছে এসে দাঁড়িয়েছে নয়নার বাবা। পরাগের দিকে তাকিয়ে বলেন, তুমিই বুঝি পরাগ? নয়না আকাশ থেকে পড়ে। তুমি আমার বাবার সাথেও কথা বলেছ? শ্রী, তুই একই সাংঘাতিক ছেলেটার সাথে মিটমাট করে নিতে বলছিস? এবার পরাগ মুখ খোলে, তা কি করব বলো, তুমি তো ফোন তুলছিলে না, তাই ফেসবুকে তোমার বাবা মাকে ধরলাম। বাট সৃজা আমায় খুব হেল্প করেছে। নয়নার বাবা বলেন, আচ্ছা, ঝগড়াঝাটি আর রাস্তায় করে লাভ নেই, ঘরে চলো তোমরা। ওরা বাড়িতে ঢুকে যায়। কৌতূহলী বন্ধুদের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে। ব্যাঙ্গালোরে একই অফিসে কাজ করে নয়না আর সৃজা। পরাগও ওদের কলিগ।
পরাগের সাথে সম্পর্ক হয় নয়নার, কিন্তু কিছুদিন যাবৎ ওদের ঝগড়া শুরু হয়। নয়না পরাগকে কিছু না বলেই চলে আসে কলকাতায়। পরাগ অনেক চেষ্টা করেও কথা বলতে পারেনি নয়নার সাথে। শেষে সৃজার সাহায্য নিয়ে কলকাতা পাড়ি দেয়। প্ল্যান বানায় কিভাবে চমকে দেওয়া যায় নয়নাকে। এতদিন ওর সাথেই ব্যস্ত ছিল সৃজা, কাউকে বলতে পারেনি ব্যাপারটা। আছে যদি প্ল্যানটা নষ্ট হয়ে যায়। বিসর্জনের শেষে মিষ্টি মুখ, কোলাকুলি আর প্রণামে ব্যস্ত সবাই। পরাগ আর নয়নাও হাসি মুখে মিশে গেছে সবার সাথে। আলাপ এবার লক্ষ্য করে সকালে তার দেওয়া শাড়িটাই পরেছে সৃজা। ওর গালে সিঁদুর লাগিয়ে দিয়েছে কেউ, কেমন যেন ঘোরের মতো লাগছে আলাপের। ধনুচি নাচ ঢাকের বোলের ভিড়ে নির্জনে নিয়ে আসে সৃজাকে। সৃজা অবাক হয়ে তাকায়, এখানে নিয়ে এলি কেন? তোকে খুব সুন্দর লাগছে সৃজা। সৃজা চোখ নামিয়ে ফেলে। আলাপ এভাবে কখনো দেখেনি তাকে। ওর চোখের দিকে তাকাতে ভীষণ লজ্জা পাচ্ছে। শৈশবের খুনসুটি, ঠাট্টা, ইয়ার্কি সম্পর্কটা হঠাৎ কেমন যেন পাল্টে যায়। আলাপের গরম নিঃশ্বাস এসে পড়ে ওর ঘাড়ে। আলাপ ফিসফিস করে বলে, কাল যে কি নিশ্চিন্তে ঘুমিয়েছি তুই জানিস না। তুই না এলে এই সুন্দর দিনটা আমার জীবনে আসতই না। আমায় আজীবন আগলে রাখবি তো শ্রী? বিয়ে করবি আমায়? আলাপ ওর ঠোঁট নামিয়ে আনে সৃজার ঠোঁটে। সৃজা প্রশ্রয় দেয় ওর প্রেমকে। উষ্ণ স্পর্শে সব মান অভিমান নিমেষে মুছে যেতে শুরু করে। রাত বাড়লে দীপা ফোন লাগান মালাকে। ওদিক থেকে সারা পেয়েই বলে ওঠেন, আইডিয়াটা কেমন দিলাম বলতো? মালা উচ্ছ্বসিত হয়ে উঠে বলেন, শ্রীয়ের নামটা শুনেই তো ছেলেটা আজ এলো। তুই যে ঠিক কিভাবে বুঝে গিয়েছিলিস? তুই যেভাবে বলেছিলি সেভাবেই ওর নামটা নিয়েছিলাম। একদম মৌচাকের ঢিলটা লেগেছে। তোর কি বুদ্ধি রে দীপা! আরে আমি তো প্রথম থেকেই জানতাম ওদের মধ্যে কিছু একটা আছে। আঠার মতো লেগে থাকতো দুজনে। ওই ঘটনার পর মেয়েটা কেমন যেন পাল্টে গেছিল জানিস। বাবানটাকেও তো ফেরাতে হতো বল। ভাবিনি রে এরকম দিনও দেখার সুযোগ হবে আমার জীবনে, আমি ভাবিনি। ওরা তপনের বাড়ি আড্ডা বসিয়েছে তাই না? শোন, কে যেন গান গাইছে। পলি না, বড্ড মিঠে গায় রে মেয়েটা। ওরা শুনতে পায় কে যেন গান গাইছে, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, মোর অঙ্গ যায় চলিয়া রে ভ্রমর কইও গিয়া। এই সঙ্গে শেষ হলো সৃজা এবং আলাপের একটি মিষ্টি প্রেমের কাহিনী। আমি অনন্যা, এএস মোটিভেশন বাংলার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।